সংবাদের এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। জনাব শিপন হালদার, আপনাকে স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ। আমরা শিরোনাম পড়ে এসে তারপর আলোচনায় যাব। আমরা শিরোনামগুলো পড়ছি, দেশের শীর্ষ পত্রিকার যে প্রধান প্রধান শিরোনাম সেগুলো একটু পড়ব। প্রথমেই দেখে নেব প্রথম আলোর শিরোনাম। তারা শিরোনাম করেছে, ছাত্রলীগ হলেই পেতেন স্বাস্থ্যের বড় পদ, গুরুতর আহত ৩ শতাধিক এখনও চিকিৎসাধীন। আমরা একটি বড় ছবি দেখতে পাচ্ছি যে ১১২ দিন পর শিক্ষার্থীদের পদচারণা মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দৈনিক ইত্তেফাক, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার হচ্ছে মন্ত্রণালয় ও জেলা পর্যায়ে ২ কমিটি। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। সমকালের শিরোনাম, বছর বছর সম্পদের হিসাব দিতে হয় কড়ায় গণ্ডায়। অর্থ পাচারের রাঘব বোয়াল ছিল ধরাছোঁয়ার বাইরে। কাল বাইডেনের সঙ্গে বৈঠক, নিউ ইয়র্কের পথে ডক্টর ইউনূস। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, বাইডেনের সঙ্গে বৈঠকে ৪ ইস্যু, মোদি বাইডেন আলাপে বাংলাদেশ প্রসঙ্গ, পাল্টাপাল্টিতে উত্তপ্ত নিউ ইয়র্ক। অর্থনীতি ধ্বংস করছে সোনা চোরাচালান। যুগান্তর রয়েছে শিরোনাম দেখব, জাকিরের আলাদিনের চেরাগ মন্ত্রিত্ব, মাদকের পৃষ্ঠপোষক থেকে প্রতিমন্ত্রী। ৮৭৩ কোটি টাকা নিয়েছে মডার্ন স্টিল সহ ৯ কোম্পানি। সোনালী ব্যাংকের ঋণ বিতরণে ব্যাপক অনিয়ম। দেশ রূপান্তর, মামলা এখনও বিএনপির মাথা ব্যথা। এবার নিউ ইয়র্কে দেখা যাবে অন্য ছবি। কাল পৌঁছাবেন ইউনূস। শেখ হাসিনার সামনে ৩ পথ। বণিক বার্তার শিরোনাম দেখব, এলএনজি আমদানি নীতির সুযোগ লুফে নেয় বিশেষ গোষ্ঠী। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে। দ্য ডেইলি স্টার, গভর্নমেন্ট এমপ্লয়িজ ফ্যামিলিজ মাস্ট ফাইল ওয়েলথ ইনফো। গ্যাস ক্রাইসিস শাটার্স 4 ইউরিয়া ফ্যাক্টরিজ। এই ছিল আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। কাছাকাছি শিরোনামগুলো দিয়েই আজকের পত্রিকাগুলো সাজানো হয়েছে। প্রথমে একটি বিষয়ে আসতে চাই যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আজ নিউ ইয়র্কে যাচ্ছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে। এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন। এর আগে থেকে কিন্তু যোগ দেবেন কি দেবেন না, সেক্ষেত্রে এই সরকারের বৈধতা, অনেক প্রশ্ন এসেছে সামনে, অনেক তর্ক বিতর্ক, অনেক সমালোচনা, অনেক সমীকরণ। সবশেষে দেখলাম যে না, ৫৭ জনের একটি প্রতিনিধি দল সহ ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। এবং সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি, কালকেই আপনি যেমনটি বলছিলেন যে জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এবং জো বাইডেনের সঙ্গে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এরই মধ্যে নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন এবং এর পরপরই ডক্টর মোহাম্মদ ইউনূস জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন। সুতরাং এই দুইটা বৈঠকের মধ্যে একটু যোগসূত্র আছে এবং বিষয়টি হচ্ছে বাংলাদেশ ইস্যু। জো বাইডেন, আমরা যতটুকু গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে জো বাইডেন বাংলাদেশ ইস্যুতে ৫ই আগস্টের যে গণ অভ্যুত্থান, শেখ হাসিনার পলায়ন বা আওয়ামী লীগ সরকারের পতন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, সাম্প্রদায়িক সহিংসতা অভিযোগ করা এবং প্রধানমন্ত্রী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, তার যৌক্তিকতা, বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। এবং বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বা শান্তিপূর্ণ যে অবস্থা, সেইটার প্রেক্ষিতে ভারতের মধ্যে কোনো অস্থিতিশীলতার সুযোগ আছে কিনা, যেহেতু 7 সিস্টার সংক্রান্ত একটি বিষয় রয়েছে আপনি জানেন। সব কিছু মিলিয়ে বাংলাদেশ ইস্যু যথেষ্ট গুরুত্ব পেয়েছে বলে গণমাধ্যমে বলা হচ্ছে। একই দিকে ঠিক একদিন দুই দিন পরই বলবো, যেহেতু কালকে পৌঁছানোর পরে জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূস বৈঠক করবেন এবং সেক্ষেত্রে অবশ্যই এই ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট ডক্টর মোহাম্মদ ইউনূস তুলে ধরবেন এবং শেখ হাসিনার সরকারের যে লাগামহীন, সীমাহীন দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি এবং রাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে নতুন করে পুনর্গঠনের যে চেষ্টা, সেটিও অন্তর্বর্তী সরকার তুলে ধরবেন, এতটুকু আমরা জানতে পেরেছি। এবং উনি সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন আগামী শুক্রবার। তো সেখানেও বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং তার গঠনমূলক একটি বক্তব্য আমরা প্রত্যাশা করছি এবং সেই বক্তব্যে নিশ্চয়ই বাংলাদেশকে
একটা নতুন বাংলাদেশ হিসেবে বিশ্ববাসীর কাছে তিনি পরিচয় করিয়ে দেবেন এবং এই পরিচয়ের সূত্র ধরেই বাংলাদেশ একটি নতুন অবস্থান তৈরি করবে, যেটা নতুন বাংলাদেশের যে স্বপ্ন, যে তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সঠিক বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ একটি মাইলফলক হয়ে থাকবে, এটি আমরা প্রত্যাশা করি। খুব স্বাভাবিক, এবং হয়তো সেখানে এটি নিয়েও নিশ্চয়ই আলোচনা হতে পারে যে একটি রাজনৈতিক মানে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করে, নির্বাচনী পরিবেশ তৈরি করে উনি দিবেন। কতদিন পরে বা কি সেটি নিয়ে হয়তো একটা এত বিস্তৃতভাবে জাতিসংঘ সাধারণ অধিবেশনে বা দ্বিপক্ষীয় বৈঠকে হওয়া কথা নয়, কারণ আপনি দেখবেন যে রাষ্ট্রীয় সংস্কারের যে কথা বলা হচ্ছে, পুনর্গঠনের কথা বলা হচ্ছে এবং কাঠামোগুলোকে ঢেলে সাজানো হচ্ছে। আপনি নির্বাচন কমিশনকে পুনর্গঠনের কাজ চলছে, ব্যাংকিং খাতকে ঢেলে সাজানো হচ্ছে, আইন বিচার শাসন বিভাগকে ঢেলে সাজানো হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে ঢেলে সাজানো হচ্ছে। তো রাষ্ট্রের সব কাঠামো নীতি সহ যে ঢেলে সাজানোর যে প্রক্রিয়া বা যে কাজটি, এটি একটু বৃহৎ আয়োজন, রাষ্ট্র ছোট কোনো বিষয় নয়। সুতরাং এটিকে ঢেলে সাজানো এবং সাথে সাথে মানুষের যে সহযোগিতা, তাদের সাথে তাদের যে আকাঙ্ক্ষার সঠিক বাস্তবায়ন হচ্ছে কিনা, সেটিও কিন্তু এক ধরনের যাচাই করার একটা বিষয় রয়েছে। কারণ জনগণের চাহিদা কি, সেই চাহিদার সঠিক বাস্তবায়ন সে সরকার করতে পারছে কিনা। আমরা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্যত্যয় দেখছি, কিছু কিছু ক্ষেত্রে পাহাড়ে অশান্ত হওয়ার ঘটনা দেখছি, আমরা মব জাস্টিস দেখছি। এটি কিন্তু অন্তর্বর্তী সরকারের জন্য একটি চ্যালেঞ্জ। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে কাজ করা, প্রশাসনকে ঢেলে সাজানো, আমি মনে করি এটি যত সহজেই বলা যায়, করাটা কত কঠিন। সেই জায়গা থেকে চ্যালেঞ্জ কিভাবে অন্তর্বর্তী সরকার মোকাবেলা করবে, সেক্ষেত্রে কত দিন, মাস, বছর লাগবে, সেটি কেবলমাত্র সময়ই বলতে পারবে। যদিও নির্বাচনের বিষয়টি নিয়ে বিএনপি এরই মধ্যে কথা বলা শুরু করেছে, তারা জনগণের সরকার, ভোটের অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে তারা কিন্তু বারবারই বলছে যে সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার সহ জরুরি ভিত্তিতে যে সংস্কারগুলো দরকার, সেটি শেষ করে দ্রুত নির্বাচনের আয়োজন করা হোক এবং পরবর্তী সংস্কারগুলো জনগণের আকাঙ্ক্ষা বা চাহিদা অনুযায়ী নির্বাচিত সরকার করবে। সুতরাং এই যে প্রচেষ্টা, এই যে চাওয়া পাওয়ার যে হিসেব নিকাশ, সেটি কিন্তু মেলানো খুবই কঠিন। এবং জনগণ এই জায়গায় কি বলতে পারে যে নির্বাচনী সরকার এসে জনগণের প্রত্যাশা পূরণ করবে আর অন্তর্বর্তী সরকার এসে থাকবে, কোন জায়গায় মনে করেন? দেখেন, আমরা গত 16 বছর বা তার আগে বিএনপির শাসনামল দেখেছি বা 4 দলীয় জোটের শাসনামল, এরপরে আমরা 16 বছরের একটি শাসন ব্যবস্থা দেখেছি। সেক্ষেত্রে কিন্তু জনগণের অধিকার কখনো প্রতিষ্ঠিত হয়নি। জনগণের ভোটের অধিকার যদি বলেন, প্রতিষ্ঠিত হয়নি। জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। জনগণের মানবাধিকার প্রতিষ্ঠিত হয়নি। নিরাপত্তা বিষয়গুলা সেটিও কিন্তু প্রতিষ্ঠিত, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠিত হয়নি। রাষ্ট্রের একজন মেম্বার হিসেবে, রাষ্ট্রের একজন মেম্বার আমরা সবাই সাধারণ জনগণ, যা পাওয়ার কথা তার, দেখেন একজন সাধারণ মানুষ, আমি আপনি কি চাই, অর্থাৎ সাধারণ মানুষের যে চাহিদা, আমরা দুবেলা দুমুঠো ভাত খেতে চাই এবং সেই চালের দামটা সহনীয় পর্যায়ে থাকবে, মাছের দামটা সহনীয় পর্যায়ে থাকবে, ডালের দামটা সহনীয় পর্যায়ে থাকবে, আমার বাসা ভাড়া সহনীয় পর্যায়ে, কৃষির যে উৎপাদন কৃষকরা ন্যায্য মূল্য পাবে। সেক্ষেত্রে আমরা কি দেখি, মাঝখানে সিন্ডিকেট বা মধ্যস্বত্বভোগীরা লাগামহীনভাবে দাম বাড়িয়ে দিয়েছে। আপনি চিনির কারসাজি দেখেছেন, পেঁয়াজের কারসাজি দেখেছেন, নিত্য পণ্যের যে চাপটা বা বাজেটের যে চাপটা, সেটি কিন্তু প্রকারান্তরে জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখবেন যে আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন সবশেষ যে তথ্য, সেটি হচ্ছে 59,000 টাকা করে আমাদের উপর এক একজনের নাগরিকের উপরে লোনের বোঝা কিন্তু। সুতরাং যে মেগা প্রকল্প নেওয়া হয়েছে, আপনার বাজেটকে ঢেলে সাজানো হচ্ছে বা বাজেটকে বড় করা হচ্ছে, এই যে লুক্রেটিভ যে প্রকল্প, এবং এই প্রকল্পগুলো দিয়ে প্রকারান্তরে আমাদের উপরে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের জীবনযাত্রায় ব্যয় বেড়ে গিয়েছে। সুতরাং আমি আমার জীবন নিয়ে স্বস্তিতে নেই, আমি আমার কোনো কাজ সহজে করতে পারি না এবং দুর্নীতি মুক্তভাবে করার কোনো সুযোগ নেই। আমি আমার রাষ্ট্রীয় সেবা পাওয়ার যে আমার অধিকার, সেই অধিকারের জায়গা থেকে আপনি দেখবেন কোথাও সেই সঠিক সেবাটা আপনি সঠিক সময়ে পাচ্ছেন না, এবং প্রাপ্তির সাথে আপনি চাকরির ক্ষেত্রে হোক, আপনি মেধা এবং মেধাবীদের সঠিক মূল্যায়ন বাংলাদেশে হচ্ছে না, তারা বিদেশমুখী হয়ে পড়েছে। এবং এই যে মেধাশূন্য জাতি তৈরি হওয়ার পেছনেও কিন্তু রাষ্ট্রীয় কাঠামোর প্রকারান্তরে একটা ভূমিকা রয়েছে। কয়েক বছরে যে ধরনের আমরা একটা ট্রেন্ড দেখেছি দেশের বাইরে চলে যাওয়া, যারা একটু মেধাবী ভালো ছাত্র বা যাদের একটু সামর্থ্য আছে বা কষ্ট করে, তারা দেশের বাইরে তারা কেন যাচ্ছে? এই যাচ্ছে এই কারণে তারা তাদের মূল্যায়নটা পাচ্ছে না, তারা সঠিকভাবে
তাদের যোগ্যতার মূল্যায়ন হচ্ছে না এবং তাদের যে মেধা অনুযায়ী চাকরি হচ্ছে না, এবং চাকরির ক্ষেত্রে গেলে আপনি দেখবেন লাখ লাখ টাকা ঘুষ দুর্নীতির কথা সামনে চলে আসছে। সুতরাং একটি মানুষ টাকা পয়সা খরচ করে পড়াশোনা করছে, ভালো রেজাল্ট করছে, কিন্তু চাকরির ক্ষেত্রে গিয়ে সর্বস্ব বিক্রি করে সে চাকরিটা নিতে হচ্ছে, এবং সেই ক্ষেত্রে একদম দলীয়করণ, লেজুর বৃত্তির একটি ব্যাপারটা রয়েছে। কিন্তু দলীয় পরিচয়বিহীনভাবে আপনি কোনো ভালো চাকরি বা তদবির বা সুপারিশ পাবেন না। সুতরাং এই যে রাষ্ট্রীয় কাঠামো, সেটিকে ঢেলে সাজিয়ে একটা কল্যাণ সুন্দর বা ন্যায্যতার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে যে বাংলাদেশের কথা আমরা বলি, সেই বাংলাদেশ গঠন করা সত্যি খুবই কঠিন। সেই কঠিন চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকার মোকাবেলা করবে এবং আমাদের প্রত্যাশা অর্থাৎ জনপ্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবে বলে আমরা প্রত্যাশা করি। জি, আমরা ইত্তেফাক পত্রিকার একটি শিরোনাম নিয়ে একটু আলোচনা করতে চাই। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার হচ্ছে, মন্ত্রণালয় জেলা পর্যায়ে 2টি কমিটি। দেখেন, এই যে বললেন যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা, এটি কেন হয়েছে? এক পক্ষ আর এক পক্ষকে দমন পীড়নের হাতিয়ার হিসেবে এটি ব্যবহার করা হয়েছে। কখনো কখনো ব্যক্তি পর্যায়ে আপনি আমাকে পছন্দ করেন না বা আমি করি না, আমি একটি মামলা ঠুকে দিলাম। এই যে ব্যাপারগুলো, আপনি জমি জমা সংক্রান্ত যে মামলা অর্থাৎ দেওয়ানি আদালতে দেখবেন যে মামলার স্তূপ, এবং সেই মামলাগুলো বছরের পর বছর, কোথাও কোথাও যুগের পর যুগ ঝুলে থাকে। সুতরাং একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটি পরিবার কিন্তু নিঃস্ব হয়ে যায়, তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। একইভাবে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো, যে জেলা ও দায়রা জজের যে মামলাগুলো দেখবেন যে বেশিরভাগই কিন্তু রাজনৈতিক হয়রানিমূলক, এবং এটা একটি আমার মনে হয় যে বেশ স্পর্শকাতর বিষয়। কারণ আপনি দেখবেন যে বিগত সরকারের আমলে যারা প্রতিপক্ষ ছিল অর্থাৎ বিএনপি নেতাকর্মীদের নামে অসংখ্য হয়রানিমূলক মামলা করা হয়েছে, এবং এর পরবর্তীতে এই পতিত সরকারের কিছু কিছু যে অভিযোগে যে মামলাগুলো হচ্ছে সেটিও কিন্তু রাজনৈতিক হয়রানিমূলক কিনা এটি নিয়ে প্রশ্ন উঠছে। সুতরাং এই যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলার একটা যোগসূত্র কোথাও কোথাও থাকে, সেটি অবশ্যই নিপীড়নমূলক, সেটি অবশ্যই ন্যায় বিচারহীনতার একটি প্রতিফল। আইন শৃঙ্খলা ব্যবস্থার এই যে ঢেলে সাজানোর কথা বারবার কেন আসছে? একটি পরিবার রাজনৈতিক মামলাগুলো মোকাবেলা করতে গিয়ে দেখা যাচ্ছে 8 বছর, 10 বছর, 16 বছর নিঃস্ব হয়ে যাচ্ছে, এবং একটি জীবনের যে ভবিষ্যৎ, সে ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে নিপতিত হচ্ছে। আমরা প্রত্যাশা করি এই ধরনের মামলা অবশ্যই আমরা চাই যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হবে না। এবং এই সুযোগে আমি বলে রাখতে চাই যে রাজনৈতিক হয়রানিমূলক যারা মামলা দায়ের করেন বা যারা করেন, যদি এটি প্রমাণিত হয় যে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে ছোট করতে হয়রানি করে, তাদেরকেও শাস্তির আওতায় অবশ্যই আনা উচিত। এবং আমি মনে করি যে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো দ্রুত শনাক্ত করে এগুলোকে প্রত্যাহার করার ব্যবস্থা করা হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ।